নমস্কার দেবী এবং সজ্জনগণ। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের একজন ডাক্তার ক্যালকাটা আরজি কর মেডিকেল হসপিটালে নির্যাতিত হয়ে খুন হয়েছেন। কার দ্বারা? পশ্চিমবঙ্গের পুলিশ দপ্তরের একজন কর্মীর দ্বারা। হ্যাঁ, সিভিক ভলেন্টিয়ারও পশ্চিমবঙ্গের পুলিশদের দ্বারা নির্বাচিত একজন কর্মী। সে টেম্পোরারি হোক বা পার্মানেন্ট হোক, পুলিশ দপ্তরের একজন কর্মী। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর মুখ্যমন্ত্রীর হাতে, পশ্চিমবঙ্গের পুলিশ দপ্তরও মুখ্যমন্ত্রীর হাতে, এটা মানতে হবে। তাহলে দুটো দপ্তরই মুখ্যমন্ত্রীর হাতে, দায়বদ্ধতাটা মুখ্যমন্ত্রীর উপর সর্বাগ্রে বর্তায়। আমার মনে কতগুলো প্রশ্ন উকিঝুঁকি দিচ্ছে। একজন সিভিক ভলেন্টিয়ার কলকাতা পুলিশের মোটরসাইকেল ব্যবহার করে ঘুরে বেড়াচ্ছে এবং চারদিকের লোককে চমকে বেড়াচ্ছে, তাহলে আরজি করের মাঝখানে এসে সে নাকি রুগীদের ভর্তি করতো, দালালি করতো, ইত্যাদি ইত্যাদি। তাহলে দালালি করলেও তো কিছু পয়সা পাওয়া যায়, এবং পুলিশের মোটরসাইকেল নিয়ে এসে, তার মানে পুলিশ তাকে মোটরসাইকেলটা এই কারণে প্রোভাইড করেছে সে চারদিকে মস্তানি করে টাকা তুলবে, সেই টাকায় হয়তো কোনো এক জায়গায় যাবে। অর্থাৎ পুলিশের পোশাক পরে হয়তো চারদিকে যেরকম মোবাইলের ক্যামেরা বা সিসিটিভি লাগানো আছে, তাতে হয়তো অনেক কিছু কাজই করা যায় না, কিন্তু এই সঞ্জয় রায়ের আড়ালে এই কাজগুলো হাসিল করে নেওয়া যায়। নাহলে তাকে পুলিশের মোটর সাইকেলে কেন চাপতে দেওয়া হয়? এবং পুলিশের মোটর সাইকেলটি বাজেয়াপ্ত করা হয়েছে, যেটি সে চড়ে বেড়াতো। আরও একটি কথা মনে করুন, এই পুলিশের মোটর সাইকেল নিয়ে এই সিভিক ভলেন্টিয়ার যখন আরজি করের পাহারাদার, অর্থাৎ যে পাহারাদারেরা প্রাইভেট কোম্পানি থেকে এসছে, দু চার পয়সা মাইনা পায়, তারা পাহারা দিচ্ছে, মানে প্রাইভেট কোম্পানি, তাদের সঙ্গে গভর্নমেন্টের কোনো যোগ নেই, তাদের কাছে এসে পুলিশের মোটর সাইকেল নিয়ে আসছে, যে লোকটা রুগীকে ভর্তি করছে, ডাক্তারের সঙ্গে কথা বলছে, দহরম মহরম করছে, সেই লোকটা যদি রাত 3টের সময় এসে ডাক্তারের সঙ্গে দেখা করতে যায় কনফারেন্স রুমে যেখানে ঘুমিয়ে আছে, তাহলে সেই প্রাইভেট যারা পাহাড় দিচ্ছে তারা অনায়াসেই তাকে ছেড়ে দেবে। কারণ তারা তো জানে না যে এই লোকটা সিভিক ভলেন্টিয়ার, তারা জানে এই লোকটা পুলিশের মোটরসাইকেল নিয়ে আসছে, দহরম মহরম, অর্থাৎ এই লোকটা পুলিশের অফিসার, অবশ্যই ডাক্তারের সঙ্গে দেখা করতে পারে। এবং শুধু তাই না, প্রতিটি হাসপাতালে পুলিশ থানা আছে, এবং সেই মানে বিশেষ করে কলকাতার 5-6টা বড় হাসপাতালে, তাহলে সেই পুলিশ থানার লোকেরাও একে যখন পুলিশের মোটরসাইকেল সহ ধরছে না, সেই থানা থেকে বেরিয়ে আসছে, সুতরাং এই লোকটা নিশ্চয়ই ক্ষমতাধর লোক। ঠিক যেমন কলিকাতার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দেবাঞ্জন দেব নামক একজন টাউটার আইএএস অফিসার হয়ে কলিকাতা পৌরসভায় ফিরহাদ হাকিমের সঙ্গে বিভিন্ন জায়গায় মূর্তি উদ্বোধনে ফলকে ফিরহাদ হাকিমের সঙ্গে তার আইএএস অফিসার পরিচয় দিয়ে, যুগ্ম সচিবের পরিচয় দিয়ে কলিকাতা পৌরসভায় ভুয়ো অফিসার সেজে বসেছিলেন। ঠিক প্রতিটা জায়গায় এরকম হচ্ছে। থানাতে যদি কোনো মোটর সাইকেল, কোনো জিপ গাড়ি, কোনো ঘোড়া থাকে, তার তো একজন দায়িত্ব থাকে, একজন পুলিশ বা কারোর দায়িত্বে এগুলো থাকে। মোটর সাইকেলে তেল ভরা হচ্ছে, চাপছে সিভিক পুলিশ, তেল তো গভর্নমেন্টের টাকায় ভরা হচ্ছে। মোটর সাইকেল যে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে, জিপ গাড়ি যে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে, একজন সিভিক পুলিশ মোটর সাইকেলটা নিয়ে চলাফেরা করছে, তাহলে যে লোকটির এই মোটর সাইকেলের দায়িত্বে আছেন সেই লোকটিকে কি সাসপেন্ড করা হয়েছে? সেই লোক তো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। তাহলে পুলিশের গাড়ি, পুলিশের মোটর সাইকেল ইত্যাদি নিয়ে সাধারণ লোকেরা বাইরে গুন্ডামি করে বেড়াচ্ছে, এটা স্বাভাবিক কথা। সেই লোকটাকে কেন সাসপেন্ড করা হয়নি? মোটর সাইকেলটা তো বাজেয়াপ্ত করা হয়েছে, সেই গাড়িতে তো পুলিশ লেখা আছে। আচ্ছা, দেবাঞ্জন দেব এখন কোথায় আছে? উনি কি জেলে আছেন? অর্থাৎ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের নায়ক, পৌরসভার অর্থাৎ কলিকাতা কর্পোরেশনের ভুয়ো যুগ্ম সচিব, যাকে ফিরহাদ হাকিম নিয়ে অনুষ্ঠান উদ্বোধন করতে যেতেন, রবীন্দ্রনাথের প্রতিমা উদ্বোধন করতে যেতেন, এবং তার নিচে ফলকে দেবাঞ্জন দেবকে যুগ্ম সচিব হিসাবে দেখানো হয়েছে, এবং পৌরসভাতে নিশ্চয়ই তাকে একটা ঘরও দেওয়া হয়েছিল। তাহলে অর্থাৎ আইএএস হিসাবে সেই দেবাঞ্জন দেব লোকচক্ষুর আড়ালে চলে গেছে। এখন সকলে হয়তো ভুলে গেছে, উনি হয়তো জেল থেকেও বেরিয়ে গেছেন। না দিদি, আমি একচক্ষু বা আমি রাজনৈতিক দলের কর্মী না। আপনার আমলে হাসপাতালের পরিষেবার ব্যাপক উন্নতি ঘটেছে, এ কথা অনস্বীকার্য। যদিও এই উন্নতি সারা দেশের অন্যান্য বিভিন্ন রাজ্যে আরও বেশি ঘটেছে। কেন্দ্রীয় সরকার এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ঢেলে স্বাস্থ্যক্ষেত্রে টাকা দিয়েছে বলেই এই উন্নতি ত্বরান্বিত হয়েছে। কিন্তু দিদি, ডাক্তারদের চাকরি এবং হাসপাতালের ডাক্তারি কোর্সে ভর্তি থেকে আরম্ভ করে প্রত্যেক ক্ষেত্রেই আপনাদের লোক ঢুকছে। ডাক্তারদের তো চাকরি নেই, শেষ হয়ে গেছে।
ছেলেকে ডাক্তারি পড়াবার জন্য বাবা মা উঠে পড়ে লেগে বসে আছে, আকুল হয়ে বসে আছে, কিন্তু ডাক্তারি পড়ার পর তাদের যে কী ভবিষ্যৎ অপেক্ষা করছে সেটা সম্পর্কে তারা একেবারেই ওয়াকিবহাল না। শতকরা 20 জন ডাক্তার চাকরি পাচ্ছে না, এবং যারা চাকরি পাচ্ছে তারা কেবলমাত্র একটি রঙের লোক। এবং এই সব কাণ্ডগুলি ঘটাবার জন্যই প্রতিটি ডাক্তারখানা, প্রতিটি হাসপাতাল, প্রতিটি চিকিৎসক নিয়োগ সংস্থায় প্রত্যেকটা আমাদের লোক বসে আছে, অর্থাৎ আমাদের রঙের লোক বসে আছে। তার উদাহরণটা দেখুন আপনি। সবুজ রঙের প্রতিনিধি হিসাবে সংসদ সদস্য ডক্টর সেনের মেয়ে 461 পেয়েও আরজি কর মেডিকেল কলেজে ডাক্তারিতে চান্স পায়, যেখানে আরজি কর মেডিকেল কলেজে ডাক্তারিতে চান্স পাওয়ার জন্য সেই বছর ন্যূনতম 600 নম্বর দরকার পড়েছিল 700 নম্বর নিটের পরীক্ষাতে। চিকিৎসক হিসাবে কারা নিয়োগ পাচ্ছে সেটা আপনি তো জানেনই, জনগণও একবার দেখুক। 2021 সালে বিধানসভা ভোটের আগে ছেলে এবং বৌমার চাকরি, নির্মল মাঝির কেলেঙ্কারিতে জেরবার তৃণমূল। 15ই ফেব্রুয়ারি শিক্ষক চিকিৎসক পদে মোট 647 জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছিল রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। তালিকা প্রকাশ্যে আসার পর রাজ্যের মন্ত্রী নির্মল মাঝির ছেলে অমৃতেশ মাঝি এমবিবিএস পাশ করেই বাঙ্গুরের আরএমও হয়েছেন, কিন্তু ডিগ্রি থাকার পরেও অনেকে সেই তালিকায় জায়গা পাননি। নির্মল মাঝির পুত্রবধূ মেডিকেল কলেজের 13টি বিভাগের নিয়োগপত্র পেয়েছেন, সেখানে ডিগ্রিধারীরা বঞ্চিত হয়েছেন। নির্মল মাঝির পরিবার ছাড়া তৃণমূলের ঘনিষ্ঠ ডাক্তার দীপাঞ্জন হালদার একসঙ্গে 6টি এবং সঞ্চারী চক্রবর্তী একসঙ্গে 3টি বিভাগের নিয়োগপত্র পেয়েছেন। এছাড়াও এমডি এমএস পাশ করা ডাক্তারদের চান্স না দিয়ে তৃণমূলের ঘনিষ্ঠ স্টাফদের সুযোগ করে দেওয়া হয়েছে। এবার আশা করি দেবী এবং সজ্জনগণ বুঝতে পেরেছেন যে প্রিন্সিপাল পদত্যাগ করলেও তার পদত্যাগপত্র কেন গ্রহণ করা হচ্ছে না, এবং একটি হাসপাতাল থেকে অপর হাসপাতালে অপসারণ করেই তার চাকরি বজায় রাখা হচ্ছে এবং নিজেদের আধিপত্য কেন বজায় রাখা হচ্ছে। যাক, একটু প্রসঙ্গের বাইরে চলে গিয়েছিলাম। আমার প্রশ্ন হচ্ছে, আদৌ কি কোনো ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত এমন ধরা পড়েছে? যে সিভিক পুলিশটাকে বলা হচ্ছে যে একে ধরা হয়েছে, এ করেছে, সেও কি সত্যিকারের ধরা পড়েছে? মানে সত্যিই কি সে করেছে? না, আমি আপনাদের বিশ্বাসই করছি। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করছি যে সিভিক পুলিশকে ধরা হয়েছে সঞ্জয় রায়, সেই সিভিক পুলিশই এই কাণ্ডটি ঘটিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, যদি সিভিক পুলিশকে ধরা হয়েছে, সঞ্জয় রায় এই কাণ্ডটি ঘটিয়েছে, তাহলে আপনাদের তো শাস্তির মানে অর্থাৎ জেলে যার বন্দীদের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এইসব আছে, মারধর আছে বা জিজ্ঞাসাবাদ আছে, তার দ্বারা তো অন্তত আর একজনের নাম প্রকাশ করা যেতে পারত। অর্থাৎ যদি অনেক লোক জড়িত থাকতো, একজনের নামও কিন্তু এখনও আসেনি, অর্থাৎ সেই লোকটা কোনো লোকের নামই আপাতত বলেনি। কিন্তু তবুও আপনারা এখনও বহু লোককে জিজ্ঞাসাবাদ করে যাচ্ছেন। যারা আরও ইন্টার্নশিপ আছে তাদের জিজ্ঞাসা করছেন, যে লোকটা খাবার সাপ্লাই দিয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করছেন। অর্থাৎ সেই লোকটা, যে লোকটা ধরা পড়েছে সেই লোকটাই তো মারের চোটে নাম বলে দেবে, তা কিন্তু বলেনি। উল্টে পুলিশ বলছে যে বিভিন্ন সংবাদ মাধ্যমে অনেক গুজব ছড়ানো হচ্ছে, যারা গুজব ছড়াবে তাকেই ধরবো। আপনারাও তো প্রমাণ করার চেষ্টা করছেন যে ওই লোকটার গলায় ব্লুটুথ ছিল, সেই ব্লুটুথ দেখে ধরেছি, সে যখন ঢুকেছিল তখন তার গলায় ব্লুটুথ ছিল, সে যখন বেরিয়ে আসছে তখন তার গলায় ব্লুটুথ ছিল না। অর্থাৎ আপনারা প্রমাণ করার চেষ্টা করেছেন এই সঞ্জয় রায় নিশ্চিতভাবে খুনি। আবার খুনির মুখ থেকে আরেকজনেরও নাম বের করতে পারেননি। এখনও আপনারা চেষ্টা করে যাচ্ছেন আরও কেউ জড়িত আছে কিনা। যে লোকটা খুন করেছে সেই লোকটা তো জড়িতর নাম সবার আগে জানবে, সেটা কিন্তু আপনারা প্রকাশ করতে পারেননি। আপনারা জনগণকে খাইয়ে দিয়েছেন, অর্থাৎ একেবারে জনগণ বিশ্বাস করে নিয়েছে সঞ্জয় রায়ই খুন করেছে, তার গলায় এইটা ছিল, ওটা ছিল, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সঞ্জয় রায়ের মুখ থেকে আরেকজনের নাম বের করতে পারেননি, অর্থাৎ বলে দিন একজনই ছিল। এখনও আপনারা চেষ্টা করছেন, মানে আরও যদি খুনি ধরা পড়ে, তা যে ধরা পড়েছে নিশ্চিত খুনি সে তো কারোর নামই বলতে পারেনি। তাহলে আপনারা চেষ্টাও করছেন, এদিকে আবার প্রমাণও করছেন সঞ্জয় রায়ই খুন করেছে এবং তার গলায় এইটা ছিল, ওটা ছিল। তাহলে যারা বাইরে নানা রকম বিবৃতি দিচ্ছে, ইউটিউব চ্যানেল বা এই চ্যানেল, যে এখানে এই ছিল, ওই ছিল, তাদেরকে আপনারা হুমকি দিচ্ছেন, গুজব ছড়ালে তাকে অ্যারেস্ট করা হবে। এগুলোর কি মানে? যদিও ধৃত সঞ্জয়ের গলায় ব্লুটুথ ইয়ারফোন বা হেডফোন থেকে থাকে, সেটা আপনারা নিজেরা জানলেই পারতেন। লোককে, জনসাধারণকে বারবার বলে প্রচার করে কি প্রমাণ করতে চাইলেন যে আপনারা সঠিক লোককে ধরেছেন? জনসাধারণ যেন সেটা বিশ্বাস করে নেয়। অলরেডি আমাদের মুখ্যমন্ত্রী বলছেন ফাঁসির
জন্য আমরা আবেদন করব। অলরেডি আমাদের অভিষেক ব্যানার্জি বলছেন যে তাকে এনকাউন্টার করে দেওয়া হোক। তাহলে যে লোকটা ধরা পড়েছে সেই লোকটার মুখ থেকে আর কাউরির নাম বেরোয়নি, অর্থাৎ আপনারা বলে দিন একজনই যুক্ত ছিল, আর কাউকে খুঁজবো না। কারণ সে যে লোকটা ধরা পড়েছে সে সর্বাগ্রে জানবে আর কে কে যুক্ত ছিল। যাই হোক, সেটা হয়নি। সুতরাং পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে, আদৌ সত্যি লোক ধরা পড়েছে কিনা প্রশ্ন কিন্তু উঠছেই। যাই হোক, এবার আমার কথা হচ্ছে, কিছুদিন আগে, বছর তিনেক আগে, ইউপির হাতরাসে একটি কন্যাকে একটি বালক সে চাষের জমিতে গিয়ে মারধর করেছিল, হয়তো প্রেমের সম্পর্ক ছিল ইত্যাদি। সেই কন্যাটির সঙ্গে কিন্তু তার মাও চাষের জমিতে গিয়ে কাজকর্ম করছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে খুবই মারধর করেছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে 28 দিন পর কন্যাটির মৃত্যু ঘটেছিল। অর্থাৎ মারধরের 28 দিন পর কন্যাটির মৃত্যু ঘটেছিল, এবং মৃত্যুর আগে সে বলেছিল, কি বলেনি জানি না, আপনারাই বলছেন, ছেলেটি নাকি তাকে ধর্ষণ করেছিল। অর্থাৎ মাঠের মাঝখানে যে মায়ের সঙ্গে কাজ করছে তারকেও ছেলেটি ধর্ষণ করেছিল। দলিত, এই সেই, উচ্চবর্ণের হিন্দু, এই করে আপনারা সারা ইউপি মাতিয়ে বেরিয়েছিলেন। রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, এরা রেগুলার পলিটিক্যাল ট্যুরিজম আরম্ভ করেছিল। আপনার সংসদ সদস্য ডেরেক ও ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, হয়তো মহুয়া মিত্র, এরা রেগুলারভাবে ইউপির হাতরসে গিয়েছিল। আপনি রাস্তায় মিছিলে হেঁটেছিলেন। পশ্চিমবঙ্গে ইউপির যোগীর রাজ্যের বদনাম, বিজেপির বদনাম, কিন্তু পোস্টমর্টেমে প্রমাণ হয়েছিল মেয়েটিকে কিন্তু ধর্ষণ করা হয়নি। আপনারা মিথ্যা প্রচার করে চারদিকে লাফালাফি করেছিলেন। আমি বলছি, আজকে তার থেকেও একটা বড় ঘটনা ঘটলো, বা নিশ্চয়ই সবই সমান তাই বলা হবে, কিন্তু রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীর কতবার পলিটিক্যাল ট্যুর পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি। আপনাদের এনডি গভর্নমেন্টের কতবার পলিটিক্যাল ট্যুর এখানে দেখতে পাচ্ছি। কারণ এখানে একটা বিপদ ঘটেছে, এটাকে মোকাবেলা করার জন্য এগুলো করা দরকার নেই। রাজনীতির ভাবে আপনার বিরোধী বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী বা তাদের সংসদ কবার এই আসছে, কিন্তু আপনারা ভণ্ডামি করে ইউপিতে, গুজরাটে গিয়ে চারদিকে ভণ্ডামি করেছেন। বিজেপিকে ফেলতে হবে, আপনারা সততার জোট, ইন্ডি জোট। একবার চিন্তা করে দেখেছেন ভণ্ডামিটা কোথায় করছেন? আজকে আপনার ঘরে আগুন লেগেছে, আপনি অভিযোগকারীর বাবা মার স্যাটিসফাই করতে পারেননি। তারা বলছে আজও হয়তো কালপ্রিট বা অভিযুক্ত ধরা পড়েনি, কিছুই হয়নি। যে হাসপাতালের কোনো নিরাপত্তা নেই, সেই হাসপাতালের প্রিন্সিপাল, সুপার, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল বদলি করেই আপনি বলছেন তাদের সরিয়ে দিয়েছি। এগুলো কি ভণ্ডামি ছাড়া কি? পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে ভোট দিয়েছে, তারা লক্ষ্মীর ভাতা পাচ্ছে। লক্ষ্মীর ভাতা, ইমাম ভাতা, পুরোহিত ভাতা, পুজোর প্যান্ডেলে 85,000 টাকা, সবই যদি টাকা এরকম করে বেরোয়, তাহলে দক্ষ কর্মী কোথা থেকে আসবে? সিভিক ভলেন্টিয়ারই হবে। ডাক্তার চাকরি পাবে না, কন্ট্রাক্ট বেসিসেই চাকরি করবে, এ স্বাভাবিক কথা। হাসপাতালের 80% কর্মী কন্ট্রাকচুয়াল কর্মী, অথবা ছাত্র বা শিক্ষানবিশ, অথবা রিটায়ার্ড ডাক্তারদের এক্সটেনশন দিয়ে কাজ করিয়ে হাসপাতাল চালনা করা হচ্ছে। তা সেই পোড়া রাজ্যে এর থেকে আর ভালো ঘটনা কি আশা করতে পারি? আগামী দিনে এই জিনিস আবার ঘটবে, আবার ঘটবে। আমরা লক্ষ্মীর ভাতা নিয়ে চুপচাপ বসে থাকবো, আমাদের ছেলে মেয়ে কলকাতায় ইন্টার্নশিপ অর্থাৎ চুক্তিভিত্তিক ডাক্তারি করতে গিয়ে প্রাণ হারাবে। চুক্তিভিত্তিক পুলিশ কর্মীর হাতে সাধারণ মানুষ প্রাণ হারাবে, তারা তোলাবাজি করবে, সরকার চলবে। এই তো স্বাভাবিক কথা, এর আর দ্বিরুক্তি কী আছে? সুতরাং আগামী দিনে এই ঘটনা আবার ঘটবে, তার জন্য অপেক্ষা করে থাকলাম।